একটি গ্রামে রমেশ নামের একজন সাদাসিধা ব্যক্তি থাকত। তার ওই গ্রামে একটি ছোট বাড়ি ছিল। সেই ঘরে রমেশ ও তার স্ত্রী এবং তাদের ছোট ছেলেকে নিয়ে থাকত। রমেশের জমি জায়গা তো অনেক ছিল, কিন্তু সেই জমিতে কোনো ফসল ফলতো না, যার কারণে সে তার সংসার চালানোর জন্য সে এক জমিদার বাবুর বাড়িতে কাজ করত। কমলা, আরে ও কমলা, আজ আমার জমিদার বাবুর বাড়িতে অনেক কাজ আছে। আজ আমি ঘরে খাবার জন্য আসতে পারবো না। তুমি কারো হাত দিয়ে আমার খাবার জমিদার বাবুর বাড়িতে পাঠিয়ে দিও। ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার খাবার আমি জমিদার বাবুর বাড়িতে পাঠিয়ে দেব। তারপর রমেশ কাজ করার জন্য জমিদার বাবুর বাড়িতে চলে যায়। আরে, আজ তো আমি কারোকেই জমিদার বাবুর বাড়ির দিকে যেতে দেখছি না, যার হাত দিয়ে আমি এই খাবার পাঠাতে পারি। মনে হয় আজ জমিদার বাবুর বাড়ির দিকে আমাকেই যেতে হবে। রমেশের স্ত্রী রমেশকে খাবার দেওয়ার জন্য জমিদার বাবুর বাড়ির দিকে রওনা দেয়। রমেশের স্ত্রী রমেশের জন্য খাবার নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ঘটল এক দুর্ঘটনা। রমেশের স্ত্রীকে রাস্তায় এক বিষধর সাপে কামড়ালো। আরে আরে, এটা আমাকে কিসে কামড় দিল? আমার তো খুব জ্বালা করছে। সাপে কামড় দিতেই রমেশের স্ত্রী নিচে পড়ে যায়, আর সেখানে অনেক লোক জড়ো হয়ে যায়। আরে রমেশ, আরে ও রমেশ, এখনই আমাদের গ্রাম থেকে একটা খবর এসেছে যে তোমার স্ত্রীকে একটা বিষধর সাপে কেটেছে। তুমি তাড়াতাড়ি ওখানে যাও। রমেশ চমকে যায় আর তাড়াতাড়ি জমিদার বাবুর বাড়ি থেকে বেরিয়ে তার স্ত্রীর কাছে যায়। সেখানে গিয়ে রমেশ দেখে তার স্ত্রী মারা যায়। আরে কমলা, তুমি আমাদের ছেড়ে কেন গেলে? এবার আমাদের এই ছোট বাচ্চাকে কে লালন পালন করবে? এর চেয়ে তো আমি মারা গেলে ভালো হতো। কিছু বছর পর রমেশের জীবনে খুশির ছায়া আসে। তার ছেলে রাহুল তো এখন অনেক বড় হয়ে যায়, আর রাহুলের এখন পঞ্চায়েত অফিসে সরকারি কাজ পেয়ে যায়। আরে রাহুল বেটা, আজ তোকে মেয়ের ঘরের লোক দেখতে আসছে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে যা। আরে আসুন আসুন, আপনাদেরকে স্বাগতম জানাই আমার এই ছোট্ট ঘরে। রাহুলকে দেখার জন্য মেয়েদের ঘরের লোক আসে, আর রাহুলের বিবাহ মোহিনীর সঙ্গে ঠিক হয়ে যায়। কিছুদিন পর রাহুলের বিবাহ মোহিনীর সঙ্গে হয়ে যায়। আরে মোহিনী, এই নাও টাকা। এই টাকা তুমি আলমারিতে রেখে দাও। আরে বাপরে, এতগুলো টাকা! আরে বেটা, তুই এতগুলো টাকা কোথা থেকে এনেছিস? তোর তো এত টাকা বেতন নয়। আরে বাবা, এবার আমি আপনাকে কিভাবে বোঝাই যে এটা আমার বেতন নয়? এটাকে ইংরেজিতে কমিশন বলে, কমিশন। মানে তুই লোকের কাছ থেকে ঘুষ নিচ্ছিস? আরে বেটা, তোর মা মারা যাওয়ার পর আমি তোকে লেখাপড়া শিখিয়েছি, তোকে চাকরির যোগ্য বানিয়েছি, আর তুই এখন লোকের কাছ থেকে ঘুষ নিচ্ছিস? আরে বাবা, তুমি কি জানো যে সব সময় ধর্মের রাস্তায় চলে সে সব সময় পেছনে থাকে। ধর্মের রাস্তায় যে চলে সে অনেক আস্তে আস্তে আগে যায়, আর যদি একটু আধটু ঘুষ নিয়েই নি তাহলে আমরা অনেক তাড়াতাড়ি আগে যাব। আরে বেটা, যে ধর্মের রাস্তায় চলে সে অনেক দিন পর্যন্ত টিকে থাকে, আর যে ঘুষ খেয়ে আগে যায় সে তাড়াতাড়ি বরবাদ হয়ে যায়। তারপর তুই নিজেই ঠিক কর কি করবি। এটা বলেই রমেশ বাড়ি থেকে বেরিয়ে যায়। আরে বাবা তো ঠিকই বলছে, ঘুষ খাওয়া পাপ। বাবার কথাটা তো শুনে নাও। আরে তুমিও শুরু হয়ে গেলে? বাবা কি আমাকে কম শোনালো? ঘুষ খাওয়া পাপ। এবার তাড়াতাড়ি যাও, আমার খাবারটা নিয়ে আসো, অফিস যাওয়ার টাইম হয়ে গেছে আমার।
রাহুল ঘুষ খেয়ে অনেক অনেক টাকা নিয়ে আসতেই থাকে। এই সব রমেশ একদম পছন্দ করে না। আরে বেটা, এইসব ঘুষ খাওয়া আমার একদম পছন্দ নয়। তুই আমার জন্য কেন এই ঘুষ খাওয়া বন্ধ করছিস না? আরে বাবা, তুমি তো সব সময় দেখছি হাত ধুয়ে আমার পেছনেই লেগে আছো, সব সময় ঘুষ ঘুষ করছো। আমি ঘুষ খাওয়া ছাড়তে পারবো না। তোমার যদি আমার সঙ্গে থাকার আছে তো থাকো, না হলে যাও। আরে তোমার কি একটু লাজ লজ্জা নেই? কেউ তার বাবার সঙ্গে এই রকম ভাবে কথা বলে? উনি কি খারাপ কথা বলেছে? ঠিকই তো বলেছে, ঘুষ নেওয়া পাপ। এটা কোনো পাপ টাপ নয়, আজকাল সবাই এমনভাবেই কাজ করে। আর তোমার এত কথা বলার দরকার নেই। তোমার যদি এই ঘরে থাকার আছে থাকো, না হলে তুমিও এই ঘর ছেড়ে যেতে পারো। আরে বেটা, আমার জন্য তোমরা নিজেদের মধ্যে লড়াই কেন করছো? আমার জন্য লড়াই করার দরকার নেই। আমি এই ঘর ছেড়ে চলে যাচ্ছি। আরে বাবা, উনি তো রাগ করে আপনাকে ঘর ছেড়ে চলে যেতে বলেছে। আপনি তো সত্যি সত্যি ঘর ছেড়ে চলে যাচ্ছেন। আপনি ঘর ছেড়ে চলে গেলে আপনি থাকবেন কোথায়? আরে মা, তুমি আমার জন্য এত ভেবো না। আমি যেমন তেমন করে কোথাও থেকে যাব। এটা বলেই রমেশ ঘর ছেড়ে চলে যায়। আরে তুমি কেমন ছেলে যে তার বাবা ঘর ছেড়ে চলে যাচ্ছে আর তুমি একবারও তোমার বাবাকে আটকালে না? রমেশ তার ঘর ছেড়ে সোজা জমিদার বাবুর বাড়িতে যায়। আরে কি হলো রমেশ, আজ তো তুমি সময়ের আগেই কাজে চলে এসেছো। রমেশ তার ছেলের করা কাজকর্ম জমিদার বাবুকে বলে দেয়। আরে বাপরে, তোমার ছেলে তোমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। এটা তো অনেক খারাপ করেছে। রমেশ, তুমি চিন্তা করো না, আজ থেকে তুমি আমার সঙ্গে আমার বাড়িতেই থাকবে। আরে না না জমিদার বাবু, আপনি আমার জন্য কেন এত কষ্ট করবেন? আমি বরং আমার জমিতেই একটা ঘর বানিয়ে ওখানেই থেকে যাব। আরে রমেশ, তুমি ওখানে কিভাবে থাকবে? আরে জমিদার বাবু, আমি ওখানে আরামেই থাকবো, আপনি চিন্তা করবেন না। আরে কি হয়েছে? তুমি এমন মন খারাপ করে বাড়ি ফিরছো? আজকে কি অফিসে কিছু হয়েছে? আরে আমি কি বলবো, আজ আমি লোকেদের সঙ্গে ঘুষ নিতে নিতে ধরা পড়ে গেছি। আর ওরা আমাকে আমার চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। আর আমি যত টাকা ঘুষ নিয়েছি সেই সব টাকা আমাকে সরকারকে ফেরত দিতে বলেছে। এবার আমি কি করব, কিছুই খুঁজে পাচ্ছি না। এদিকে রমেশ তার জমির মাঝে একটা ছোট ঘর বানায় আর সেখানেই থাকতে শুরু করে। একদিন জমিদার বাবু রমেশের সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে আসে। আরে জমিদার বাবু, আজ আমার বাড়িতে আপনি আপনি এত কষ্ট কেন করলেন? আমাকে বলে দিতে পারতেন, আমি আপনার বাড়ি চলে যেতাম। আরে রমেশ, তোমার জন্য একটা খুশির খবর আছে। আরে ওই যে তোমার আবাস জমিটা আছে, সেই জমিটা একটি ফ্যাক্টরি নির্মাণ কাজের জন্য বিক্রি হবে 5 লাখ টাকায়। কি 5 লাখ টাকা? আরে জমিদার বাবু, আমার তো আপনার কথায় বিশ্বাসই হচ্ছে না। আরে আমার কথার উপর বিশ্বাস করো রমেশ, আমি সত্যি বলছি। রমেশ তার জমি বিক্রি করে ওই গ্রামে একটা বড় ঘর বানিয়ে নেয়। এদিকে রাহুল ঘুষ নেওয়ার জন্য তার বাড়ি সরকার বাজেয়াপ্ত করে, যার জন্য রাহুল আর মোহিনীকে তাদের ঘর খালি করতে হয়। আজ তোমার লোভের কারণে বাবাও ঘর ছেড়ে চলে গেছে আর আজ আমাদেরও ঘর ছাড়তে হয়েছে তোমার লোভের কারণে। এসো রাহুল বেটা, এসো। এখন তো তোমার বাবা লাখপতি হয়ে গেছে। তুমি এই খবরটা শুনেই এখানে এসেছো, সেটা আমি জানি। তুমি তোমার বাবার কাছে শুধু পয়সার লোভে এসেছো, সেটাও আমি জানি। তোমার মা যখন মারা গিয়েছিল তুমি তখন অনেক ছোট ছিলে। তোমার বাবাই তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, তোমাকে লেখিয়েছে, তোমাকে পড়িয়েছে, তোমাকে সরকারি চাকরি পাওয়ার যোগ্য বানিয়েছে। আর তাও তুমি তোমার বাবাকে তোমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। আরে জমিদার বাবু ছাড়ুন, ও এখনো বাচ্চা আছে।
আরে বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আর তোমার কথা না শোনার কারণে আমার চাকরিটাও চলে গেছে। কোনো ব্যাপার নেই বেটা, কোনো ব্যাপার নেই। আমি তো তোমাকে বলেইছিলাম যে ধর্মের রাস্তায় চলে সে অনেক দিন পর্যন্ত টিকে থাকে, আর যে অধর্মের পথে চলে, যে বেঈমানের রাস্তায় চলে, তার কি হাল হয় তুমি নিজেই দেখে নাও।